নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি গল্প। হ্যাঁ, গল্পটির নামই হল একটি গল্প। আমাদের পাশের দোতলা বড় বাড়িটা যে কোনো কালে ভাড়া হবে এমন সম্ভাবনা ছিল না। কারণ প্রথমত বাড়িটা প্রকাণ্ড, দ্বিতীয়ত যেমন অন্ধকার তেমনি হাওয়া বাতাসহীন। যিনি প্ল্যান করেছিলেন তার ঘরের সংখ্যার দিকেই দৃষ্টি ছিল, আলো বাতাস নিয়ে তত মাথা ঘামাননি। সুতরাং আকস্মাৎ বাড়িটায় মিস্ত্রি লাগতে দেখে কৌতূহল হল। দুপা এগিয়ে গিয়ে দেখি পাড়ার ডাক্তার ভূপতি রায় স্বয়ং দাঁড়িয়ে মিস্ত্রি খাটাচ্ছেন। ব্যাপার কি ডাক্তারবাবু, বাড়িটা কিনলেন নাকি? সবিস্ময়ে প্রশ্ন করি। খোঁচাও ছিল একটু। ভূপতিবাবু যদিচ অনেক দিন বসেছেন এখানে, তবুও খুব পসার জমেছে এমন মনে করার কোনো কারণ নেই। না ভাই, সে বরাত কি করেছি, ভাড়া নিলুম। ভাড়া? এত বড় বাড়ি? হ্যাঁ, শ্বশুরমশাই এসেছেন যে বর্মা থেকে। ভাগ্যে শুনি আগেই জাহাজ পেয়েছিলেন। এখন তো বোমার হিড়িক, বুঝতে পারছেন, আসা সম্ভব হতো না। উনি যেন আগে থাকতে জানতে পেরেই রিটায়ার করেছিলেন। তাহলে তো বেশ কিছুদিন হলো এসেছেন। এতদিন ছিলেন কোথায়? ছিলেন প্রথমে তো একটা হোটেলে, তখনও মালপত্র সব এসে পৌঁছয়নি। এক রাশ টাকার শ্রাদ্ধ করে হোটেলে রইলেন 7 মাস। তারপর সাহেব পাড়ায় বাড়ি নিয়েছিলেন। এখন কলকাতাতেও যা ঘন ঘন সাইরেন বাজছে, আর থাকতে সাহস হচ্ছে না। এইবার নজর পড়েছে শহরতলির দিকে, বুঝলেন না? বুঝলুম বই কি। ওর শ্বশুর প্রকাণ্ড বড়লোক, রায়বাহাদুর খেতাব আছে। ওখানে 3-4টে বিলিতি ফার্মের ডাক্তার ছিলেন। সব জড়িয়ে মাইনে পেতেন প্রায় 2,500 টাকা। এছাড়া একটা ডিসপেন্সারিও ছিল, তাতে ওষুধ বেচেও অনেক টাকা পেতেন। কাঠের কারবারও নাকি ছিল কিছু। এসব কথা আমরা ডাক্তারবাবুর কাছেই বহুবার শুনেছি। যেটা ওর মুখে শুনিনি, অন্যত্র অর্থাৎ মেয়ে মহলে শুনেছি। সেটা হচ্ছে এই যে, ভদ্রলোকের 2টি পরিবার। ছেলেবেলায় বিয়ে করা বাঙালি স্ত্রী ছাড়াও একটি বার্মিজ গৃহিণী ছিল। তারই সাহায্যে ওখানে অত বড় কাজ কারবার জমাতে পেরেছিলেন। তারই জন্য বাংলাদেশে ফেরবার ইচ্ছে থাকলেও এতদিন আসতে পারেননি। এখন সৌভাগ্যক্রমে তিনি ঠিক সময় বুঝে গত হয়েছেন। ফলে যুদ্ধের হিড়িক আসার আগেই কারবার সব বিক্রি করে জাল গুটিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে এখানে ফিরতে পেরেছেন। এবং এখানেও 1-2টো বিলিতি ফার্মে রেঙ্গুনের নজির দেখিয়ে কাজ জুটিয়ে নিয়েছেন। এত বড় বাড়ি তার লাগবে? একটু চুপ করে থেকে প্রশ্ন করি। না, মানে আমিও এসে থাকবো কি না? রায়বাহাদুরের বড় ইচ্ছে, বিশেষ করে আমার শাশুড়ি ঠাকুরন বিষম জেদ করেছেন। ঘর জামাই? একটু হেসে প্রশ্ন করি। বাই নো মিন্স, আমি আমার সেপারেট এস্টাবলিশমেন্ট মেনটেন করব। শুধু একত্র থাকা, এই যা। এত বড় বাড়ি, ঘরের তো অভাব নেই। তবে হয়তো বাড়ি ভাড়াটা লাগবে না আমার। আরো অনেক কিছুই যে লাগবে না তা জানি, তবুও বলি, আপনার বাবা, তিনিও কি এখানে? না না, তিনি আপাতত আমার ছোট ভাইয়ের ওখানে থাকবেন, সোদপুরে। এই পর্যন্ত। দিন-7 পরে ভূপতিবাবু আগে এসে উঠলেন এ বাড়িতে। তারপর দেখি একদিন মহা হইচই করে রায়বাহাদুর এসে পড়লেন। 7-8খানা লরি করে শুধু মালই এলো। খাট, আলমারি, আয়না, ডেস্ক, চেয়ার, টেবিল, লোহার সিন্দুক, আরও কত কি। তারপর এলেন মানুষ, যেমন রায়বাহাদুর তেমনি তার স্ত্রী, যেমন মোটা তেমনি লম্বা, দশাসই মানুষ। রায়বাহাদুরের রংটা তবু চলনসই, গৃহিণী একেবারে আবলুস কাঠ। ভূপতিবাবুর মার রঙই পেয়েছেন বোঝা গেল। ওই রঙের ক্ষতিপূরণ 10,000 টাকা দিতে হয়েছিল ভূপতিবাবুকে।
ভদ্রমহিলাকে বাধ্য হয়েই বার্মিজ সতীন নিয়ে ঘর করতে হয়েছিল। উপায় কি, ওই চেহারায় বলবার কিছু তো নেই। সে যাই হোক, দিন কতক পরে আমাদের পাড়াশুদ্ধ লোকের আলোচনার খোরাক জুটল। যে যখন সময় পায়, রাস্তা থেকে হোক নিজেদের বাড়ি থেকে হোক, ওই দিকে তাকিয়ে থাকে। আর সন্ধ্যার পর আমাদেরই রকে একত্র হয়ে কে কতদূর কি লক্ষ্য করল তারই হিসেব মেলায়। দেখা গেল ভদ্রলোকের আরও একটি মেয়ে আছে, সেও মার ধাঁচে গেছে, তেমনি আবলুস কাঠ। মেয়েটিও সধবা, তবে তার স্বামী বোধহয় ঘর করে না, অথবা কোনো বিদেশে আছে, মানে জামাইয়ের কোনো পাত্তা পাওয়া গেল না। তৎসত্ত্বেও মেয়েটির অবস্থা ভালো। শাড়ি ও গহনার বাহার ভূপতিবাবুর স্ত্রীর চেয়ে তার ঢের বেশি। রায়বাহাদুরের সন্তান বলতে এই দুটি মেয়ে, এরাই একদিন সব সম্পত্তির মালিক হবে, তার জন্য আদরও বেশি। তবে ভূপতিবাবুর স্ত্রী প্রিয়বালা এতকাল চোখের আড়ালে ছিল বলে অতটা আদায় করতে পারেনি, যতটা তার দিদি রাজবালা করেছে। এর জন্য মেয়ে মহলে শুনেছি প্রিয়বালার মনোভাব দিদি ও মা সম্বন্ধে খুব প্রসন্ন নয়। এখানে চোখের সামনে আসাতে আরেকটি জিনিস যা লক্ষ্য করলাম তা হচ্ছে এই, রাজবালার 3টি ছেলে মেয়েরও আদর আবদার ঢের বেশি পেয়েছে দিদিমার কাছে। তাদের যা সব পোশাক, তার যে কোনো একটির দামে আমাদের বাড়ি শুধু ছেলে মেয়ের ব্যবস্থা হয়। প্রিয়বালার ছেলেমেয়েরা প্রথম প্রথম ঈর্ষিত নেত্রে তাকাতো তাদের দিকে। দিন কতক পরে দেখলাম দিদিমার টনক নড়েছে, তাদের জন্যেও নতুন নতুন পোশাক আমদানি হচ্ছে। ভূপতিবাবু বেচারা বাঁচলেন এবার, সেই কথাই আমরা আলোচনা করি। যা পসারোর, তাতে সংসার চালানো কষ্টকরই ছিল। বলা বাহুল্য, ওর সেপারেট এস্টাবলিশমেন্টের কোনো চিহ্নও কোথাও দেখতে পেলুম না। রায়বাহাদুরের ঐশ্বর্যের চমকটা আমাদের এই শহরতলির কেরানি প্রধান পাড়ায় বেশ একটু আলোড়ন সৃষ্টি করল। ঝি, চাকর, ঠাকুর, আয়া, বড়লোকের যেগুলি অবশ্য পালনীয় সেগুলি সবই আছে। বাজারের সেরা মাছ যায় ওদের বাড়িতে। গ্যারেজের অভাবে নাকি গাড়ি কিনতে পারছেন না, তবে যখনই উনি বেরোন না কেন ট্যাক্সি ছাড়া এক পাও নড়েন না। প্রত্যহ চাকরি করতে যান, সেজন্য একটা ট্যাক্সির সঙ্গে মাসিক বন্দোবস্ত করা আছে। জমি ও বাড়ির দালালরাও হাঁটাহাঁটি করছে, কিন্তু এই যুদ্ধের ফলাফলটা না দেখে উনি নাকি মনস্থির করতে পারছেন না। তা হোক, রায়বাহাদুরের যে সম্পদ আমাদের মনে সবচেয়ে বেশি ঈর্ষার সৃষ্টি করল তা কিন্তু ওর পুরনো চাকর হারান। এমন বিশ্বাসী এবং কর্মঠ ভৃত্য যে এ বাজারে পাওয়া যায় তা আমাদের ধারণার বাইরে ছিল। বহুদিনের চাকর নিশ্চয়ই, কারণ এক কর্তা এবং গিন্নি তাকে নাম ধরে ডাকেন, আর সবাই বলে হারান্দা। ডাক্তারবাবুও বলেন হারান্দা, ছেলেমেয়েরাও বলে হারান্দা। অনেক দিনের চাকরকে লোকে দাদাই বলে। এরা যে এখনো সেই ঐতিহ্য বজায় রেখেছেন তা দেখে আমাদের ভালোই লাগত। খয়া ঘষা একরত্তি মানুষ, রং এককালে ফর্সাই ছিল, এখন সেটা পুড়ে তামাটে হয়ে উঠেছে। বয়স কতটা অনুমান করবার উপায় নেই। মাথার চুল পাকেনি বটে, তবে এত পাতলা হয়ে গেছে যে হারান কোথাও বেরোবার আগে জলে ভিজিয়ে সযত্নে সেগুলি পেটো পেরে আঁচড়ে নেয়। তবু মাথার চামড়া সম্পূর্ণ ঢাকা পড়ে না। গায়ের চামড়া শিথিল হয়নি, কিন্তু কুঁচকে গেছে, কতকটা পার্চমেন্ট কাগজের মতো প্রাণহীন ও শুকনো মনে হয়। আধময়লা খাটো কাপড় আর ছেঁড়া গেঞ্জি। এখানে যতদিন এসেছে ততদিনই দেখছি ওই এক বেশ। কেবল 10:30টায় যখন পোস্ট অফিসে ডাক আনতে যেতে হয়, কিংবা ভূপতিবাবুর কোনো প্রয়োজন থাকলে ওর বালিগঞ্জের চেম্বারে ভাত পৌঁছে দিয়ে আসতে হয়, তখন সেই ময়লা কাপড়েরই কোঁচাটা কোমর থেকে খুলে কোঁচা দেয় এবং একটা ছিটের শার্ট কোথা থেকে বের করে পরে, অর্থাৎ বেশ সেজে গুজেই যায়। তবে জুতোর বালাই নেই, না রাজবেশে না রাখাল বেশে। কিন্তু খাটুনিটা কি সাধারণ খাটে? আমাদের পশ্চিমের জানলাটা দিয়ে ওদের বাড়ির অনেকটাই দেখা যেত।
এবং যেহেতু সেই ঘরটি আমার, সেই হেতু অনেক সময় অনিচ্ছাতেও অনেক কিছু দেখতে হতো। দেখতুম ভোরবেলা কেউ চোখ খুলবার আগেই হারান্দাকে উঠে উনুনে আঁচ দিতে হতো। অন্য যে চাকরটি ছিল তাকে ডেকে তুলতে গেলে মিনিট 10 কসরত করতে হয়। কাজেই উনুনে আঁচ দেবার ফাঁকে ফাঁকে তাকে ডাকা চলত। তারপর সে যেত দুধ আনতে। হারান তখন ঠাকুরের দোরে গিয়ে ঘা দেবে। ঠাকুর উঠে প্রাতকৃত্য করতে যাবেন। ততক্ষণে হাওয়া দিয়ে উনুন ধরানোর কাজও হারানের। উনুন ধরলে চায়ের জল বসানো, কর্তা গিন্নি 2 মেয়ে জামাই এদের চাই বেটটি। সে চা করে ওকেই দিয়ে আসতে হতো ঘরে ঘরে। এইবারে রঙ্গমঞ্চে দেখা দিতেন ঠাকুরমশাই। তিনি যতক্ষণে দুধ চাপিয়ে ছেলেদের দুধ গরম করতেন, ততক্ষণে হারানকে পাউরুটি কেটে বিস্কুটের টিন খুলে মাখন সংগ্রহ করে রাখতে হতো। ছেলে মেয়েদের টোস্ট, বিস্কুট, সন্দেশ, দুধ খাওয়ানো সে এক পর্ব। সে ভারটি সম্পূর্ণ হারানের উপরে। কাউকে ধমক দিয়ে, কাউকে বাপু বাছা করে, কাউকে বাঁশি কিনে দেবার লোভ দেখিয়ে দুধ খাওয়াতে হতো। অমন করে নাকি হারানের মতো কেউ খাওয়াতে পারে না, ওদের মায়েরাও না। তাই সে কাজ শুধু ওরই। এরপর যেদিন ঝি এসে জুটল, সেদিন সেই জলখাবারের জোগাড় দিলে ঠাকুরকে, নইলে সেটাও হারানের ডিউটি। কোনোদিন লুচি আলু ভাজা, কোনোদিন হালুয়া বেগুনি, কোনোদিন বা সিঙ্গারা পুডিং। এই সব পর্ব চুখলে 1 পেয়ালা চা অদৃষ্টে জুটল তো ভালোই। সেটা জুটলে অবশ্য পেয়ালায় সানায় না। হারানের কলাইয়ের এক প্রকাণ্ড মগ আছে, সেই মগ ভর্তি চাই ওর। নইলে সেই মায়াও ত্যাগ করে বাজারে ছুটতে হয়। এই বাজার যাবার পথে চন্টুর দোকানে বসে একটা বিড়ি খাওয়া, এইটুকুই ছিল ওর বিলাস বলুন, অবসর বলুন, সব। চন্টু ওই বিড়িটি বিনামূল্যে দিত, বড় খদ্দেরের চাকর বলে। নইলে নাকি বাড়িতে বিড়ি খাওয়ার হুকুম নেই, গিন্নির মাথা ধরে। বাজার তাও ফরমাস বিশেষে 1 বার কি 2 বার যেতে হবে। 2 হাতে 2 থলি নিয়ে এলেই যেদিন কাজ চলত, সেদিন ওই একবারেই বেচারার পরিত্রাণ। নইলে আবার ছুটতে হতো একবার। বাজার গেল তো মুদিখানার প্রয়োজন, তারপর এটা ওটা ফাই ফরমাস। হারান, একবার এইটি টেলিফোনে বলে এসো তো। হারান, একবার ধোপার বাড়ি যাও দেখি। কি করলে মাগি 10 দিন কাপড় নিয়ে গিয়ে দেখে এসো দেখি। কিংবা ভূপতিবাবুর, হারান্দা, কাল ড্রাইং ক্লিনিং থেকে আমার পোশাকটা এনে রাখুনি, যাও এখনই বেরোতে হবে। নয়তো, হারান্দা, দর্জি কি বললে কাল, যাওনি? একটা কাজ যদি মনে করে করবে, যাও খোঁজ নাও গিয়ে। এছাড়া ছেলেরা তো আছেই। হারান্দা পেন্সিল, হারান্দা আমার কাগজ, এসব করতে করতেই 9টা বাজবে। তখন ছেলে মেয়েদের স্নান করানো, ভাত খাওয়ানোর পালা। ওরা কেউই নাকি হারান্দা ছাড়া আর কারোর হাতে বাগ মানে না। সেই পর্ব শেষ করতে করতে 10টা বাজে। তখন যেতে হয় ডাকঘরে। সেখান থেকে ফিরে কর্তার খুচরো ফরমাস থাকে। বালিগঞ্জ, কসবায় ছুটোছুটি, কয়লা ঘুঁটে প্রভৃতি সংসারের বাজে ব্যাপারে নজর রাখারও তার এই অবসর। একেবারে 12টা নাগাদ কর্তা বেরিয়ে গেলে ঠাকুরের মনে পড়ে যায় হারানকে জলখাবার দেওয়া প্রয়োজন। ও হারান্দা, আজ কি জলখাবার খেতে হবে না? ভোরের সেই ঠান্ডা লুচি কিংবা হালুয়া, কোনোদিন তাও থাকে না। হারান মুখ কাঁচুমাচু করে এসে নিজেই প্রশ্ন করে, আজ কিছু রাখুনি ঠাকুরমশাই? না হারান্দা, আজ সব ফুরিয়ে গেছে। কিংবা হয়তো বলে, একদম ভুলে গেছি। তা এক কাজ করো, খানখতক আলু ভাজা দাও দেখি, আর 1 বাটি মুড়ি। রান্নাঘরে উবু হয়ে বসেই সেই জলখাবার খাওয়া হয়। তারপর কর্তা, গিন্নি সকলের খাওয়া হয়ে গেলে ওর স্নানের ছুটি মেলে। স্নান শেষ করে রান্নাঘরে গিয়ে ঢাকা খুলে ভাত খেতে হয়। এরপরে ঘণ্টাখানেক বিশ্রাম অবশ্য মেলে। সেই সময়টা হারান এসে বসে কোনোদিন আমাদের রকে, নয়তো চন্টুর দোকানে, একটা বিড়ি খেতে খেতে ঝিমোয় একটু। তারপর গিন্নির বাজার করার দরকার থাকলে সঙ্গে কলকাতা, ভবানীপুর যেতে হয়। তা সারতে সারতেই ছেলেমেয়েরা আসে স্কুল থেকে।
তাদের জলখাবার খাওয়া হলে তাদের নিয়ে বেড়াতে যেতে হয়। আরও হাজারো কাজ এসে পড়ে সন্ধ্যার সময়। একেবারে ছুটি মেলে রাত 12টায়। ঝি, ঠাকুর, চাকর সবাই একসঙ্গে খেতে বসে। হারান দাও। এই সময় ওর মুখে হাসি ফোটে। গল্প গুজব করার সময় পায় বেচারি। এমন চাকর দেখে হিংসে করব না তো কিসের হিংসে করব বলুন? ফটিকবাবু সম্প্রতি বড়বাবু হয়েছেন সেকশনের। তিনি সব শুনে বললেন, কত মাইনে পায়? 2-4 টাকা বেশি দিলে আসে না? মনীশবাবু বললেন, পাগল, কতদিনের পুরনো চাকর দেখছো না? মায়ায় পড়ে গেছে যে, নইলে কি আর ওই গাধার খাটুনি খাটে? এখানে আসার 5 সপ্তাহ পরে রায়বাহাদুরের স্ত্রী কনিষ্ঠা কন্যাকে নিয়ে, যাকে বলে সোশ্যাল কল, দিতে এলেন। আমার বৌদি তো বিষম ব্যস্ত, ছোটাছুটি করে আসন ইত্যাদি এনে দিলেন। চা খাবেন কিনা ভয়ে ভয়ে প্রশ্ন করতে উত্তর এলো, চা ভাই আমি খুব খাই, তবে যা তা চা মুখে রোচে না। একটু স্পষ্ট কথা বলতে কি ভাই, তোমাদের ঘরদোরের ছিঁড়ি দেখে মনে হচ্ছে তোমরা খাও দাও ভালো। না রে পিও, হো আমরা দেখেই ধরে নিতে পারি। বৌদি তো অবাক, তবু তাকে আতিথ্যের আয়োজন করতে হয়। এ কথা সে কথার পরে বড়মায় তারা কি রাজার হালে ছিলেন। জজ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ছোট ল্যাট পর্যন্ত ওনাকে কিরকম খাতির করত। তার নাতি নাতনিরা পর্যন্ত কিরকম আরামে ও বিলাসে অভ্যস্ত হয়ে গেছে। এরই অজস্র গল্প একতরফা করে যাওয়ার পরে বোধহয় একটু নিঃশ্বাস নেবার জন্য থামতেই বৌদি একসময় হঠাৎ প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আপনার বড় জামাইটি কোথায়? তাকে তো দেখি না, তিনি বিদেশে থাকেন বুঝি? এ প্রশ্নের যে ফল হলো তা একেবারে অদ্ভুত। প্রিয়বালা মাথা হেঁট করে একখানা মাসিক কাগজের পাতা উল্টাতে লাগলেন, আর গৃহিণী একটা দীর্ঘশ্বাস ফেলে জানলা দিয়ে বাতাবি লেবু গাছটার দিকে চেয়ে রইলেন। বৌদি তো অপ্রস্তুতের এক শেষ। আমি আমার ঘর থেকে সবই দেখতে পাচ্ছিলুম। আমারও লজ্জার শেষ রইল না। হয়তো অত্যন্ত দুঃখের কোনো ব্যাপার, হয়তো মারাই গেছেন কি পালিয়ে গেছেন কোথাও, কিংবা আর কিছু। সিঁথিতে সিঁদুর আছে কিনা দূর থেকে তো অত বোঝা যায় না। গৃহিণী অনেকক্ষণ পরে কথা কইলেন, না বললে তোমরা বুঝতে পারতে না বাচ্চা, কিন্তু কি জানো, নিচে কথা আমি মোটে বলতে পারি না, সেজন্য রায়বাহাদুরের কাছে কত বকুনি খাই। সে ভাই আমার পোড়া বরাত, বলতেও লজ্জা করে। বৌদি বাধা দিয়ে বলতে গেলেন, থাক থাক, না হয় নাই বললেন। না বাচ্চা, আজ হোক কাল হোক একদিন শুনতে পাবেই। মিথ্যে মিথ্যে চেপে গিয়েই বা লাভ কি? আমার তো ভাই এই 2টি মেয়ে সেটের, বড় আদরের। তাই শখ হয়েছিল ঘর জামাই রাখবো। ও বর্মা মুলুকে ভালো ছেলে তো পাওয়া যায় না। সজাত সঘর একটি ছেলে পেলুম, দিব্যি ফুটফুটে দেখতে। তখন স্কুলে পড়ছে। মেয়েও আমার ছোট, সবে 10 বছরের। ছেলের বাপকে 10,000 টাকা গুনে দিয়ে ছেলে নিয়ে এলুম ঘরে। যে স্কুলে পড়তো সেই স্কুল ছাড়িয়ে ভালো স্কুলে দিলুম, ভালো মাস্টার রাখলুম। ইচ্ছে ছিল ভালো করে পড়িয়ে ডাক্তার করব, ওনার জায়গায় বসবে। ভাই এমন মন্দ অদেষ্ট, শিব গড়তে গিয়ে বাঁদর হলো। ম্যাট্রিক আর কিছুতেই পাশ করতে পারলে না। 6 বছর চেষ্টা করে ছেড়ে দিয়ে ঘরে এসে বসলে। তাই এমন। শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখ একটু, কত কর্মচারী রয়েছে, মাইনে নিচ্ছে। তুই না হয় সব বুঝে পড়ে নি, তা নয়। এমন ছোট লোক ঘেঁষা, কেবল ঝি চাকরদের সঙ্গে মিশবে, গল্প করবে, আর যত ঘরকন্যার কাজ দেখবে। উনিও ওকে কারবারে বসতে দিতে চাইলেন না, বললেন কি পরিচয় দেব। তারপর তো এই চলে এলুম, ব্যাস হয়ে গেল। কেমন যেন জবু থবু মতো হয়ে গেছে। নইলে ভাই অত বয়স নয় ওর, যা দেখায়। ছেলেও হয়েছে বিয়ের অনেক পরে, ওই 3টি। বৌদি তবু বুঝতে পারলেন না, একটু তাকিয়ে থেকে বললেন, আপনার সে জামাই কি এখানে আছেন? ও মা, বুঝতে পারোনি? ওই যে হারান, বাজার হাটটাট করে। হারান? হারান্দা এদের জামাই? কি সর্বনাশ! আমি তো স্তম্ভিত, বৌদিও তদ্রূপ। কি আর করবে,
না আছে একটা আত্মসম্মান জ্ঞান, না আছে এক পয়সা রোজগারের চেষ্টা। কর্তা বলেন, থাক, ওই বাজার হাটটাই করুক, মনে করব সরকার রেখেছি। তাই তো উনি এবারে একেবারে জেদ করে বসলেন, ডাক্তার পাত্তর দেখে তবে বিয়ে দেবে। পিওর তো আমাদের এই সেদিন বিয়ে হলো বলতে গেলে। বৌদি আর থাকতে পারলেন না, বললেন, তবু ওর পোশাক আশাকগুলো তো একটু দেখে শুনে। পোড়া কপাল, ও কি সেই মানুষ? অমনি থাকতেই ভালোবাসে। বৌদি এ কথা সে কথার পরে আরেকটি প্রশ্ন করলেন, আচ্ছা, ওর ছেলেমেয়েরাও কি ওকে হারান্দা বলে? ঈষৎ অপ্রতিভ হয়ে গৃহিণী বললেন, হ্যাঁ, মানে ওই শুনে বলে আর কি। যা ছিরির বাপ, বাপ বলে না জানাই ভালো। এরপরে দীর্ঘদিন কেটে গেছে। ইতিমধ্যে হারান্দার সঙ্গে ভাব জমে গেছে। কতটা ইচ্ছে করেই ভাব করেছি, 2 পয়সার বিড়ি কিনে রেখে দিই, এসে রকে বসলেই একটা বিড়ি আর দেশলাই বার করে দিই। দেখতে দেখতে ওর কপালের পার্চমেন্টের মতো কুচকানো চামড়া যেন খুলে মসৃণ ও বিস্তৃত হয়ে যায়। মুখে হাসির মতো একটা উজ্জ্বলতাও ফুটে ওঠে। নানান গল্প করেন হারান্দা, বর্মা মুলুকের গল্প, ওর বাপের বাড়ির গল্প, মা ভাই বোন। পদ্মফুলের মতো সুন্দরী একটি ছোট বোন ছিল, তার কি হলো কে জানে। বিয়ের পরে এরা আর কোনো খোঁজ খবর রাখতে দেননি। বোমার হিড়িকে পালাতে পেরেছিল, কি জাপানিদের হাতে রইল, কি মারাই গেল। ছোটবেলায় ওর একটি বার্মিজ মেয়ের সঙ্গে ভাবও হয়েছিল, খুব সুন্দরী সে। ওর বিয়ের খবর পেয়ে সে আর কথা কয়নি ওর সঙ্গে, আর কখনো না। এমনি নানান গল্প, টুকরো টুকরো অসংলগ্ন। আমার মনে হয় এই জীবন যাপন করে করে ওর মাথাতেও একটা গোলমাল হয়েছে। বেশিক্ষণ একটা জিনিস ভাবতে পারেন না, গুছিয়ে কথা বলতেও পারেন না। একদিন সোজাসুজি জিজ্ঞাসা করে বসি, আচ্ছা, এমনটা কি করে হলো হারান্দা? কি ভাই? এই যে বিনা মাইনের চাকরের স্তরে নেমে এলেন। সাহস করেই বলি, জানি যে কারুর অপমানেই আর রুষ্ট হবার ক্ষমতা নেই ওর। হারান্দা কিছুক্ষণ মৌন থেকে বললেন, কেমন করে যে হলো তা জানি না। প্রথমটা খুব যত্ন করেছিলেন এরা, বড় মানুষের চূড়ান্ত, তাতেও কতকটা যেন অমানুষ হয়ে গেলুম। আর সত্যি কথা বলতে কি, বিয়ে করে যে সুখী হইনি, মন ভেঙে গিয়েছিল, এমন একটা জেদ চেপে গিয়েছিল। যে লোভে ষড়যন্ত্র করে এরা আমার এমন করলে, সেই লোভে ঘা দেব, জীবনটাকেই নষ্ট করে দিয়ে। নইলে লেখাপড়ায় আমি খুব খারাপ ছিলুম না, সেই খবর আমাকে কিনবার আগে ওরা ভালো করেই নিয়েছিলেন। তারপর তারপর আর কি, যখন সত্যি অমানুষ হয়ে গেলুম, এরা তাচ্ছিল্য আর অবহেলা শুরু করলে। যত করে তত যেন আরো অমানুষ হয়ে যাই, কতটা জন্তুর মতো আর কি, বোঝো না? পড়ে মার খায় অথচ নড়ে না, তেমনি জন্তু হয়ে গেলুম। আসলে পালাবার ক্ষমতা চলে গিয়েছিল। কোনো কাজ শিখিনি, কোনো বৃত্তি না, কোথায় যাব কি করব কিছুই জানি না। পাখি খাঁচায় ঢুকে উড়তে ভুলে গিয়েছে, এখন খোঁচা দিলে নিঃশব্দে খোঁচা খাই, ডানা ঝাপটাতেও পারি না আর। এই পর্যন্ত বলে একটুখানি চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দাও, আর একটা বিড়ি দাও, সরে পড়ি। কর্তা আজ আবার সকাল করে আসবেন, হুকুম হয়েছে তার সঙ্গে বাজারে যেতে হবে, এবেলা যেন কারা কারা সব খাবে। নিঃশব্দে বসে আরেকটি বিড়ি টেনে নির্বিকার প্রসন্ন মুখে উঠে চলে যান। উনি তো নির্বিকার হয়েই থাকেন, কিন্তু কে জানে কেন আমি স্থির থাকতে পারি না। ওর এই জানোয়ারের মতো পড়ে মার খাওয়া আমার গায়ে যেন ছুঁচের মতো বিদ্ধ। কোনো মতে ওকে এখান থেকে সরিয়ে নিতে পারলে আমি যেন বেঁচে যাই, এরা জব্দ হোক। আমার রকম সকম দেখে বৌদি হাসতেন। তুমি অমন গজরাচ্ছ কেন? বলে যার বিয়ে তার মন নেই, পাড়াপড়শির ঘুম নেই, তোমার হয়েছে তাই। আবার নিজেই বললেন, তাও বলি, মানুষটাকে নিজেরা বোঁটা ছিঁড়ে এনে ওর ভিতরের প্রাণশক্তি নিঃশেষ করে দিয়ে এখন অমন করে থ্যাতলাবে কেন? তাইতে আমার আপত্তি। তাছাড়া নিজেরা করেছে অমানুষ, এখন আবার অমানুষ বলে গাল দেয়। আর ওর বউটাই বা কি,
এধারে তো শাড়ি গয়নার শেষ নেই, কিন্তু যার জন্য শাড়ি গয়না পরা তাকেই এত হেনস্থা। ও মানুষটা না থাকলে কি করতে তাই শুনি। আমি অনেক ভেবে ভেবে একদিন কথাটা পারি হারান্দার কাছে। হারান্দা, এখান থেকে চলে যেতে চান? চমকে ওঠে হারান্দা। এখান থেকে চলে? সে কি, কোথায় যাবেন? কোথাও? খাবো কি ভাই? চাকরি করবেন? কি চাকরি করব ভাই? আমাকে কে কাজ দেবে? যদি দেয়, আমি যদি জোগাড় করে দিই? লেখাপড়া যা শিখেছিলুম তা তো ভুলে গিয়েছি, কি কাজ করব? লেখাপড়া না হলেও চলবে, সরকারি অফিসে বেয়ারার চাকরি। দেখুন, মাইনে কম বটে, কিন্তু যুদ্ধের দৌলতে অ্যালাউন্স নিয়ে প্রায় 55 টাকা পাবেন। থাকবার জায়গাও করে দিচ্ছি, নিজে শান্তিতে নিরাপদে থাকতে পারবেন। খানিকটা চুপ করে থেকে হারান্দা বললেন, হাজার হোক, তবু এখানে শ্বশুর বাড়িতে আছি, এই আশ্রয় ছেড়ে বেয়ারার চাকরি করতে যাব? লোকে কি বলবে? একে কি আপনি শ্বশুর বাড়িতে থাকা বলেন হারান্দা? এই কি সম্মানের থাকা? বোমার মতো ফেটে পড়ি আমি। সরকারি অফিসের বেয়ারা, কত ম্যাট্রিক পাস ছেলে মাথা কুটে মরছে ওই চাকরির জন্য। দেখুন গে যান, তাতে আপনার মান যাবে? কে দেখছে? কে আপনার পরিচয় পাবে? কলকাতায় চাকরি করবেন, ওখানেই থাকবেন, বলবার মতো লোকটা পাচ্ছেন কোথায়? অত্যন্ত দ্বিধার সঙ্গে বলেন, তা বটে, তবে কি জানিস ভাই, বহুদিনের অভ্যাস, দেখি একটু ভেবে দেখি। এরপর থেকে আমার কাজ হলো দেখা পেলেই হারান্দাকে তাতানো। এতে যেন একটা ষড়যন্ত্রের স্বাদ পেতাম। বিদ্রোহে উদ্বুদ্ধ করে ষড়যন্ত্রকারীরা যে উত্তেজনা পায়, তারই কতকটা অনুভব করতুম। কিন্তু হারান্দাকে তাতানো যেন শিব অসাধ্য কাজ। বড়ই দুর্বল মানুষটা, শুধু দেহে নয়, মনেও। নতুন করে জীবন আরম্ভ করতে যেন সাহসে কুলোয় না ওর কিছুতেই। সে ছবি মনে আঁকতে গেলেই কপালে ঘাম দেয়। অবশেষে একদিন বললেন, হাজার হোক, নিজের ছেলেপুলে ছেড়ে। যে ছেলেপুলেরা আপনাকে বাবা বলে জানলই না, তাদের কাছ থেকেই বা কি সুখ? বরং চলে যান, নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ালেই চাই কি একদিন ওরাই আপনার মূল্য বুঝবে, একদিন ফিরিয়ে আনতে চাইবে মাথায় করে। সসম্মানে ফিরতে পারবেন তখন। কিছু যে মনুষ্যত্ব এখনো আপনার আছে, তা ওদের বুঝতে দিন। তবু হারান্দার সেই এক কথা, তা বটে, দেখি একটু ভেবে। অবশেষে একদিন সামান্য কি একটা বাজারের খুঁত ধরে রায়বাহাদুর কঠোর তিরস্কার করাতে কি মনে হলো ওর, আমার কাছে এসে বললেন, উত্তর, তুমি ভাই দেখো, ব্যবস্থা করো যা হয় একটা, তবে বলে কয়ে যেতে পারবো না। সে সবাই মিলে এমন হইচই করবে, এতকালের অভ্যাস, মুখের সামনে জন্তু হয়ে যাব, আবার লুকিয়ে যেতে হবে। দেখুন, ঠিক তো? খাকতাই হব না তো লোকের কাছে বলে? না না না, তিন সত্যি করছি। তখন চাকরির জন্য ভাবতে হয় না, নিজেই দরখাস্ত লিখে দিয়ে এক জায়গায় কাজ ঠিক করলুম। আমাদের অফিসের সঙ্গে লাগোয়া সে অফিস। একটা সস্তার বাসাও ঠিক করা হলো। কথা রইল, নির্দিষ্ট দিনই ভোরবেলা হারান্দা একটা কাপড় জামা বগলে করে বেরিয়ে আসবেন। আমি নিয়ে গিয়ে সেই বাসায় রেখে আসব। বিছানা মাদুরও চেয়ে চিনতে একরকম জোগাড় করে রাখলাম। বাসায় যা আগাম দেবার কথা, তাও নিজের পকেট থেকে দিয়ে দিলাম। এক কথায় আমারই উৎসাহ সবচেয়ে বেশি। এ যেন আমার ব্যক্তিগত জয়লাভ। নির্দিষ্ট দিনের আগের রাত্রে আমার ভালো করে ঘুমই হলো না। রাত 4টে বাজতে না বাজতে উঠে মুখ হাত ধুয়ে প্রস্তুত। কিন্তু হারান্দা কই? 4:30, 5টা, 5:30, 6টা। রান্নাঘরেও তো নেই। ছাদের উপর থেকে উঁকি বেড়ে দেখলাম ঠাকুরই আজকে আঁচ ধরাচ্ছে। ব্যাপার কি? ওদের চাকর দুধ আনতে এদিক দিয়েই যায়, তাকে ধরলুম। হারান্দার খবর কি বিহারি? হারান্দার জ্বর হয়েছে কাল থেকে খুব। জ্বর হয়েছে? সে কি? হবে না, এই বর্ষা, উনি শোবে একটা মাদুরে। খাট বিছানা থাকতে ঘরে যাবে না, বারান্দায় শোবে 12 মাস। তা কি হবে বলুন? সেদিন গেল, তারপর 2-3 দিনেও তার আর পাত্তা পেলাম না।
দিন চারেক পরে একদিন দেখি মুড়ি সুড়ি দিয়ে এসে হাজির। হৈ হৈ করে উঠলাম, কি ব্যাপার কি হারান্দা, দিলেন তো সব কাঁচিয়ে, কি জ্বর হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা? একটু চুপ করে থেকে হারান্দা বললেন, আসল কথা কি শুনবি ভাই? তোর এই মতলবের কথা ভেবে ভেবে ভয়ে আমার জ্বর এসে গেল। সে কি, তাহলে ও প্ল্যান একেবারে ছেড়ে দিলেন নাকি? হ্যাঁ ভাই, আমাকে মাফ করো, আসলে বড্ড মায়ায় পড়ে গেছি ওদের, কাটিয়ে যাবার সাধ্য নেই। মায়ায় পড়েছেন? কার? ছেলে মেয়েদের? শুধু ছেলে মেয়েই বা বলি কি করে রে, বউটাও দেখে না। সেদিন শুনলে অমন জ্বর হয়েছে, জোর করে ঘরে নিয়ে গিয়ে নিজের বিছানা থেকে তোষক বার করে দাঁড়িয়ে থেকে ঘরে বিছানা করিয়ে শোয়ালে। এই কদিন ঘরেই শুতে হচ্ছে বাধ্য হয়ে। ভালো বোধহয় বাসে একটু, এদের ছেড়ে যায় কি করে বল দেখি। এই বলে কেমন একরকম দুর্বলভাবে হাসেন একটু, অপ্রতিভ ভাব। তাহলেও মুখে বেশ যেন একটা তৃপ্তি ফুটে উঠেছে। একটা বিড়ি খেয়েই উঠে পড়েন। দেখি, একবার মিউনিসিপ্যাল মার্কেটে যেতে হবে, প্রিয়বালার ভেটকি মাছের কাঁটা খাবার শখ হয়েছে। ও আতি কি না ওইসব উদ্ভট শখ। উঠি ভাই, কিছু মনে করিসনি। ব্যস্তভাবে চলে যান হারান্দা। সেই আধময়লা কাপড়, ছিটের শার্ট ও খালি পা, অধিকন্তু একখানা পুরনো খদ্দরের চাদর মুড়ি দেওয়া। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি গল্প। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।